আসসালামু আলাইকুম। গণতন্ত্র দিবস উপলক্ষে 15ই সেপ্টেম্বর টিআইবির কার্যালয়ে একটি আলোচনা সভা হয়েছে। সেখানে বিষয় ছিল নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন, তরুণদের প্রত্যাশা শীর্ষক যে আলোচনা, সেই আলোচনা সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির যে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, যিনি সম্প্রতি একটি দুর্নীতি দমন বিষয়ক যে কমিশন গঠন করেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রদান করা হয়েছে তাকে। তো ইফতেখারুজ্জামান তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ ও নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে, সেই চেতনার ধারক হিসাবে এখন নতুন রাজনৈতিক দলের অপরিহার্যতা রয়েছে। অপরিহার্যতার কথা তিনি বলেছেন, অর্থাৎ খুবই প্রয়োজন, অপরিহার্য, যা না হলেই নয়। কথাটা অপরিহার্য হলো এরকম একটি বিষয়। কিন্তু তিনি এও বলেছেন যে এই নতুন রাজনৈতিক দল কখন হবে, কীভাবে হবে, কারা নেতৃত্ব দেবে, সেটি এখন বিষয়। তো সেখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছিলেন, তারপরে আরেক আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল ছিলেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ছিলেন, সদস্য আরিফ ইসলাম আদিব ছিলেন। তাছাড়া সেখানে গণমাধ্যম কর্মী এবং উপস্থাপক ফারাবি হাফিজ, কথা সাহিত্যিক সাদাত হোসাইন, রম্য লেখক ও গণমাধ্যম কর্মী শিমু নাসির সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। তাহলে এই যে 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, এবং 5ই আগস্ট যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন, তার পরবর্তী পর্যায়ে 8ই আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। জনপ্রত্যাশা অনেক, তরুণদেরও প্রত্যাশা অনেক। তরুণরা অবশ্যই শক্তি, আগামী দিনের চালিকা শক্তি, আগামী দিনের বাংলাদেশ তাদের মুখে আমরা দেখি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা সব কিছুই এই তরুণদের উপর নির্ভর করে, এটা সত্য। কিন্তু দেশে বিদ্যমান অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা গণতন্ত্রের চর্চা করছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, রক্ত দিচ্ছে। সেখানে অনেক তরুণ রয়েছে, দীর্ঘদিন যাবৎ তারা লড়াই সংগ্রাম করেছে। 1971 সালের পরে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার কথা, সেটা বিভিন্ন কারণে নতুন একটি দেশ, পশ্চিম পাকিস্তানি যে বর্বর বাহিনী, তারা এই দেশটাকে সমূলে ধ্বংস করে দিয়ে গেছে। সেখান থেকে আমাদের উঠে দাঁড়ানো কঠিন ছিল। সেই আমাদের শুরু, সেখান থেকে বেশ কিছু ভুল ভ্রান্তির ফসল হিসাবেই 1975 সালে একটা পরিবর্তন ঘটে। তার পরবর্তী পর্যায়ে আবার গণতন্ত্রের জন্য মানুষের দাবি, এবং সেটা আমরা দেখেছি যে জিয়াউর রহমানের হাত ধরে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। 1921 সালে জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তার পরবর্তী পর্যায়ে 82 সালে দেখা যায় যে এরশাদ সাহেব, তখনকার যে রাষ্ট্রপতি ছিলেন সাত্তার সাহেব, তার থেকে ক্ষমতা তিনি নিয়ে নেন। তারপরে দীর্ঘ 9 বছর তিনি দেশে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেন, এবং গণতন্ত্রকে সেখান থেকে আবার নতুন করে কবর দেওয়ার শুরু করেন। এবং তখন এই বিএনপির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করেছেন, অনেক অত্যাচার সহ্য করে তিনি এবং তার দলের লোকজনরা সেখানে আন্দোলন চালিয়ে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সেখানে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সরকারকে যথেষ্ট সহায়তা দিয়েছে, এবং সেই জন্য 9 বছর টিকতে পেরেছে। অবশেষে যুগপৎ আন্দোলনকারী গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানে যখন একটা নিরপেক্ষ সরকারের অধীনে শাহাবুদ্দিন সাহেব বিচারপতি ছিলেন, তার অধীনে যখন নির্বাচন হলো,
বিএনপি নির্বাচনে জয়লাভ করে। তারপরে আবার দেখেছি 96-তে এসে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন হলো, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হলো। সেখানে একটি জনগণের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষাপটে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয় এবং তার মধ্যে যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এবং 96 থেকে 2021 2001 এই সময়ে যে আওয়ামী লীগের শাসনকাল, তার পরবর্তী পর্যায়ে আবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে যখন নির্বাচন হয় 2001 থেকে 2006 পর্যন্ত আবার আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল। তার পরবর্তী পর্যায়ে এই নির্বাচন নিয়ে বেশ টালবাহানা, তখন 111 হলো, 2 বছর 111-এর কারণে যারা এই তখনকার সামরিক বাহিনীর তত্ত্বাবধানে কিংবা ব্যাকে যে সরকারটি এসেছে 111 সরকার, তারা একটা নির্বাচন দিল 2009 থেকে এই 2024 পর্যন্ত আওয়ামী লীগ সরকার নির্বাচন যে কয়টি করেছে, 4টি নির্বাচন, সেখানে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়নি এবং একদলীয়ভাবে হয়েছে, ভোটারবিহীন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। যার ধরুন এই সরকারকে হটানোর জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছে বিএনপি। 17টি বছর এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে, অনেক জেল জরিমানা, অনেক কর্মী নিহত, গুম খুন ইত্যাদি ইত্যাদি। এদেশে তো গণতন্ত্রের জন্য বারবার যারা বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারা আন্দোলন করে আসছে। এখানে তো শূন্যতা কখনোই নেই। কেউ যদি কোনো সরকার এসে তারা যদি অন্যায় কিছু করে, তারা যদি জনবিরোধী কোনো কাজ করে, সেখানে বিরোধী দলগুলো তো তাদেরকে ছাড় দেয় না, তাদেরকে তো রুখে দেয়। তো এর মধ্যে অনেক রাজনৈতিক দলেরও জন্ম হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যেগুলি নতুন করে জন্ম হয় সেগুলি দেখা যায় যে আসলে নিজ পায়ে দাঁড়াতে পারে না, পরের অর্থাৎ অন্য কোনো বড় দলের সাথে তারা সংযুক্ত হয়ে রাজনীতি করে। কারণ জনগণ আমাদের দেশে আসলে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, মূলত হলো বিএনপি এবং আওয়ামী লীগ। মধ্যখানে ইসলামী ভাবধারাপন্ন কয়েকটি সংগঠন আছে, দল আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে জামাত ইসলামী। আর এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি একটি পার্টি করেছেন, জাতীয় পার্টি। এই পার্টিটি পরবর্তী পর্যায়ে যখন ক্ষমতাচ্যুত তখন বিভিন্ন দলের উপরে পরগাছা হয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে। অবশেষে তারা আওয়ামী লীগ সরকারকেই বেশি সহায়তা দিয়েছে, যেই সহায়তার কারণে শেখ হাসিনা একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পেরেছেন। তিনি নির্বাচন ছাড়াই জনগণেরকে তোয়াক্কা না করেই গণতান্ত্রিক নর্মসগুলোকে ধ্বংস করেই তিনি ক্ষমতায় থেকেছেন এবং তার পিছনে আবার কিছু বিদেশি শক্তিও কাজ করেছে ইত্যাদি নানা কারণ। এখন এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে তারা আস্তে আস্তে যে দাবিগুলো নিয়ে এসছে, সেই দাবির সাথে এদেশের মানুষের একটা সম্পৃক্তি ছিল এবং তারা যে জুলাই যখন আন্দোলন শুরু করে, সেই জুলাই এদেশের ছাত্র জনতা, কৃষক, মজুর, শিক্ষক, ইঞ্জিনিয়ার সবাই এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, নেতাকর্মীরা সেখানে সম্পৃক্ত ছিল এবং অবশেষে বিজয় লাভ করেছে। আজকে ভাবতে হবে যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের কাছে দেশের মানুষের জনপ্রত্যাশা হলো যে যে সেক্টরগুলোতে অনিয়ম আছে এবং যে অনিয়মের কারণে একটি দেশের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসে তারা স্বৈরাচার হইতে পারে কিংবা তারা ফ্যাসিস্ট হইতে পারে, সেই পদগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমাদের একটা আস্থা আছে এবং তিনি প্রাথমিক পর্যায়ে 6টি সংস্কার কমিটি করে দিয়েছেন। এর আগে দেবপ্রিয় ভট্টাচার্য যদি অর্থনৈতিক বিষয়ে, ব্যাংকিং বিষয়ে একটা কমিটি করে দিয়েছেন, আরও হয়তো কমিটি হবে শিক্ষা বিষয়ে, নানান বিষয়, কৃষি বিষয়ে, তারপরে আরও যেগুলি প্রয়োজনীয় সেগুলো হবে। সেই সংস্কারগুলো নিয়ে আসলে দীর্ঘদিনই এদেশের বিভিন্ন সভা সেমিনার কথা, সেগুলি কম্পাইল করে যদি একটা কিছু করা হয় তাহলে কিন্তু সময় খুব একটা বেশি লাগার কথা না। কারণ অধিকাংশ কাজ অর্থাৎ 80 কিংবা 85% কাজ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে করেছে এবং পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে, আলোচনার মাধ্যমে অনেকগুলো সমস্যা চিহ্নিত হয়েছে এবং সমাধান কীভাবে সেগুলি সেগুলি শুধু কম্পাইল করে এখন উপস্থাপন করে এবং রাজনীতিবিদদের সাথে আলোচনা করে আগামীর বাংলাদেশ কী হবে সেই রকমভাবে সেটা বাস্তবায়ন করা এবং সেগুলিকে আইনে পরিণত করা।
সাংবিধানিক যদি কোনো জটিলতা থাকে, সমস্যা থাকে, সংবিধানকে কাটছাঁট করে কিংবা পরিবর্তন করে নতুন করে একটা নতুন বাংলাদেশের যাত্রাপথ তৈরি করা। সেক্ষেত্রে যদি আরেকটি রাজনৈতিক দল মানে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় হয় কিংবা তাদের সহযোগিতায় হয়, হতে পারে। কিন্তু এদেশে তরুণরা কিন্তু সব জায়গায় আছে। তরুণ বলতে শুধু যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তরুণ, এরাই তরুণ বাংলাদেশে না। কারণ আওয়ামী লীগও তরুণ আছে, বিএনপিতে তরুণ আছে, জামাতে তরুণ আছে, জাতীয় পার্টিতে তরুণ আছে। সবগুলো পার্টিতে, বাংলাদেশে যে কয়টি পার্টি আছে সবগুলো পার্টির মধ্যে তরুণ এবং তারুণ্যের একটি জায়গা কিন্তু আছে। তো সেই জন্য ইফতেখারুজ্জামান যে বলেছেন যে তারুণ্যের যে মানে মানে সম্ভাবনা, এবং সেই জন্য যে বাংলাদেশের যে রাজনৈতিক একটা প্রত্যাশার জন্ম হয়েছে, সেখানে রাজনৈতিক দল, একটি নতুন রাজনৈতিক দল অপরিহার্য হয়ে গেছে। কিন্তু সবগুলো দলের তরুণদেরকে তো নতুন দলে আনতে পারবেন না। খণ্ডিত অংশ, এই দেশে 18 কোটি মানুষ, ভোটার যদি হয় 10 কোটি 11 কোটি, তো সেই ক্ষেত্রে আপনি যদি ওই 4-5টি বড় দলকে যে ভাগ করেন, তাহলে তরুণের সংখ্যা কিন্তু ছোট হয়ে আসবে। তাই ওই তরুণ দিয়ে কিন্তু সামগ্রিক বাংলাদেশের সব তরুণকে আপনি প্রতিনিধিত্ব করতে পারবেন না। সেই জন্য পুরাতন যারা রাজনৈতিক দলের সাথে আছেন, রাজনীতি করছেন, যারা গণতন্ত্র আন্দোলন করছে, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তাদেরকেও স্পেস দিতে হবে। তারা আগামী দিনে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে তারাও প্রতিনিধিত্ব করবে। জনগণ যাদেরকে চায় তারাই যাবে। এর মধ্যে প্রচেষ্টা চলুক, যদি ভালো কিছু হয় অবশ্যই ভালোর সাথে সবাই আছে, আমরাও আছি, যুবকরা আছে, তরুণরা আছে, যুবকের বাইরে যারা আমরা মধ্য বয়সের, অধিক বয়সের, তারাও আমরা আছি, ভালোর সাথে আছে। বাংলাদেশে গণতন্ত্র চাই, সুশাসন চাই, অর্থনৈতিক সমৃদ্ধি চাই, বাইরের কোনো রাষ্ট্র ধমক দেখ, মানে এটা আমরা চাই না। এরকম ধমকের পাল্টা ধমক দিতে পারে এরকম একটি সরকার আসুক, এটা আমরা চাই। আমাদের দেশে পারমাণবিক মানে অস্ত্র উৎপাদন করা হোক, আমাদের স্যাটেলাইট যাক চাঁদের দেশে, আমরাও গবেষণা করি, আমাদের সাইবার ব্যবস্থা আরও শক্তিশালী হোক, সাইবার ফোর্স একটা হয়ে যাক, ইত্যাদিতে আমরা অনেক চাই। আমাদের দেশে এমন কিছু বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বিদেশিরা এসে পড়বে, তাই না? ব্যাংকিং সেক্টর এত সমৃদ্ধ হবে, বিদেশি এদেশে টাকা রাখবে, আমরা এগুলি চাই। তো সেই চাওয়ার জন্য যেই বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে, তাদের যদি বোধোদয় ঘটে, তারা যদি শুদ্ধ হতে পারে, তারা যদি যেই সংস্কার হবে সংস্কার সাথে নিজেদের তাল মিলাতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।